বছরের শুরুটা হয়েছিল কেরালা আর মধ্যপ্রদেশ দিয়ে। বাকি ছিল ঘরের কাছে নিজের রাজ্যে পাহাড়ের রানী দার্জিলিংয়ে শীতের আমেজে কটা দিন কাটানো। তাই আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। তবে এবার আর দার্জিলিংয়ের মেল নয়, এবার গন্তব্য অফবিট দার্জিলিং। দার্জিলিংয়ের ছোট ছোট গ্রামগুলো, যেগুলো এতদিন শুধুমাত্র ছিল একটা পাহাড়ি জনপদ, আজ সেগুলো হয়ে উঠেছে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এমনই দুটো পাহাড়ি এলাকায় থাকবো আগামী দুদিন। প্রথম দিন পেশক, আর পরের দিন থাকবো উত্তরবঙ্গের পেহেলগাম মাজিদুরাতে। আমাদের এই অফবিট দার্জিলিং ভ্রমণে থাকার জন্য কোন কোন হোমস্টেকে বেছে নিলাম, কেমন হলো খাওয়া দাওয়া, সাইট সিইং ইত্যাদি সমস্ত কিছু শেয়ার করব এবারের অফবিট দার্জিলিং সিরিজে। এই মেট্রো রেলটা হয়ে কী যে সুবিধা হয়েছে, এই হচ্ছে শিয়ালদা মেট্রো, আর এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে 7:15 বাজে, 7:40 ছাড়বে উত্তরবঙ্গ এক্সপ্রেস। শিয়ালদা মেন আর আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের একটা ফার্স্ট ক্লাস, দুটো 2 টায়ার এসি, তিনটে 3 টায়ার এসি, 7টা স্লিপার আর দুটো জেনারেল। এই হচ্ছে B1 আর গেটের সামনেই দাঁড়িয়ে আছে সুরজিৎদা। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1। আমরা 5 জন যাচ্ছি, কিন্তু দুটো করে সিটটা ভাগ হয়ে গেছে। আচ্ছা, 5 জনের হিসেব দিলাম, 5 জনের মুখগুলো দেখাই। শর্মিষ্ঠা, বিগ বস, সুরজিৎদা, সানিয়া, কমল অ্যান্ড ইয়োর্স ট্রুলি। নির্ধারিত সময় 7:40 ছেড়ে দিল আমাদের ট্রেন, আর এই ট্রেনে করেই আমরা চলেছি NJP 13,147 উত্তরবঙ্গ যাবার অত্যন্ত জনপ্রিয় একটা ট্রেন এই উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রতিদিন সন্ধ্যে 7:40 শিয়ালদা ছেড়ে পরের দিন সকাল 6:25 পৌঁছায় NJP। কলকাতা থেকে যত ট্রেন NJP যায় তার মধ্যে ভোরবেলায় সবার প্রথম এই ট্রেন NJP পৌঁছেছে। তো যেহেতু আমরা মাত্র 2 দিনের জন্য উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছি, সেই কারণে এই ট্রেনে যদি আমরা যাই, কালকে সকাল থেকে পুরো দিনটা পেয়ে যাব সাইট সিইং করার জন্য। আমরা তো NJP যাব, তো শিয়ালদা থেকে NJPর মধ্যে এই ট্রেনের কিন্তু 18টা হল্ট আছে, মানে 18টা স্টপেজ আছে। এই ট্রেনের যে লাস্ট স্টপেজ বামনহাট, শিয়ালদা আর বামনহাটের ভেতরে এই ট্রেনের কিন্তু 23টা স্টপেজ আছে, মানে NJP থেকে বামনহাটের ভেতরে 5টা স্টপেজ আরও আছে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস তার সমগ্র যাত্রাপথে 3টে রাজ্যকে ছুঁয়ে যাবে, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড। এই যে মোট 23টা স্টপেজ, তার মধ্যে পশ্চিমবঙ্গে 20টা স্টেশন আছে, ঝাড়খণ্ডের একটা স্টেশন আছে, আর বিহারের আছে 2টো স্টেশন। শিয়ালদা থেকে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ এক্সপ্রেস 567 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছায় NJP, আর 748 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছায় বামনহাট। অর্থাৎ এই ট্রেনের টোটাল জার্নি টাইম হচ্ছে 15 ঘন্টা। 1998 সালের 22 মে উত্তরবঙ্গ এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করে। তখন কিন্তু এই ট্রেনের সমস্ত কোচগুলো ছিল ICF কোচ, এখন তো সমস্ত কোচগুলো হয়ে গেছে LHB কোচ। 5ই মে 2024 প্রথম LHB কোচ নিয়ে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ এক্সপ্রেস। বললাম না, তখন খাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, খাবার কিন্তু কিনবো না, খাবার আসছে, রকমারি খাবার আসছে। প্রথম খাবার বেরোচ্ছে, এটা দিয়ে শুরু হলো চরণামৃত। প্রথম যে খাবার, সেটা ঠিক খাবার নয়, এটা হচ্ছে প্রসাদ, দেওঘরের প্যারা প্রসাদ। সেটা তো কণিকা মাত্র অল্পই একটু খেলাম। এটা প্যাকেট বিভিন্ন রকমের প্যাকেট বেরোচ্ছে। চিকেনের ফ্লেভার আছে, বাটার আছে, সব মিলিয়ে এটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ। ভালো, খেতে ভালো। এটা খেলে কিন্তু পেট ভরে যাবে, আর ডিনারের দরকার নেই। ভালো হয়েছে কিন্তু। যে 18টা স্টপেজে ট্রেন দাঁড়াবে, তার মধ্যে প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ছেড়ে ট্রেন এখন বেরোচ্ছে। জয় মা ভবতারিণী। এটা কে? আর্য। এতগুলো বয়স্ক লোকের সাথে এই খুদেটা ওখানে ক্যামেরায় নিজেকে দেখতে পেয়ে বলছে আর্য। ওর নাম আর্য নীল চক্রবর্তী। ঘড়িতে 8:53, ট্রেন এখনো বর্ধমান ঢোকেনি। বর্ধমান পেরোলে তারপরে আমরা ডিনারটা করব, কিন্তু ততক্ষণ তো বসে থাকা যাবে না। নেক্সট পার্ট অফ দ্য স্ন্যাক্স পার্টি সাপটা। নারকেলের পুর নয়, এখানে ক্ষীরের পুর আছে, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। ঘড়ি বলছে 9:20, আর স্টেশনের নাম বর্ধমান। বর্ধমানে ট্রেন দাঁড়াবে আর বর্ধমানে নামবো না, সেটা তো হয় না।
বর্ধমান বর্ধমান মানে আমার শহর, এই কথাটা আমি বারবারই বলি। ট্রেন মিনিট 10 মতো লেট আছে, যদিও দূরপাল্লা জার্নিতে 10 মিনিট লেট কোনো ব্যাপার না। পরের স্টেশন গুসকরা, সেখানেই এটা মেকআপ হয়ে যাবে। শিয়ালদা থেকে আমরা প্রায় 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের দ্বিতীয় অফিসিয়াল স্টপেজ দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের পরেই হচ্ছে বর্ধমান, পরবর্তী স্টপেজ হচ্ছে গুসকরা, আর গুসকরার পরেই হচ্ছে শান্তিনিকেতন। সব স্টেশনেই ট্রেন দাঁড়াবে 2 মিনিট করে, শুধুমাত্র ব্যতিক্রম শান্তিনিকেতন, সেখানে 5 মিনিট, পাকুড় 5 মিনিট, আর কিষানগঞ্জ সেখানে দাঁড়াবে 5 মিনিট। এছাড়া মালদা স্টেশনে দাঁড়াবে 10 মিনিট। উত্তরবঙ্গ বেরিয়ে গেল, এটা সবারই আগে আগে যাচ্ছে। এর পেছনে পেছনে বাকি সমস্ত উত্তরবঙ্গের ট্রেন সেগুলো কিন্তু আসছে। এই দরজার সামনে এখানে বোর্ডে বিভিন্ন রকমের সুইচ আর সেগুলোতে বিভিন্ন রকমের কাঁটা দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের মিটার, তাদের আলো জ্বলছে, কোনোটা নিভে আছে, লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রং। আর এখানে দেখুন কত রকমের সুইচ, এগুলো কিন্তু লেখা আছে কোনটা কী জন্য। এটা রেজার সকেট, তার জন্য এগুলো হচ্ছে এক একটা সুইচ, কোন সুইচের কী কাজ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বর্ধমান পেরিয়েছি আর ডিনারের প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি শুরু কোথায়, এই তো এসে গেছে হাতে ডিনার। আলুর পরোটা। হ্যাঁ, রুপোর থালায় আলুর পরোটা। হ্যাঁ, আরও বেরোচ্ছে, শুধু আলুর পরোটা নয়, ওই যে আলুর দমও দেখতে পাচ্ছি। রুটির নিচে পরোটাটা আমার চাপা পড়ে গেছে, একটা অল্প একটু দাও। মাঝখানে আলুর দম, এপাশে সুজি এপাশে সুজি। তোমরা দুজন নিয়ে নাও। আমরা ওখানে বসে আড্ডা মারছিলাম বটে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিট হচ্ছে এখানের এই মিডলটার ওপাশের ওই আপারটা। এইটা এই উপরটা। 9টা বেজে গেছে, তো এদিকে মিডল বাসগুলো খুলে দিয়েছে, তার ফলে খেতে একটু অসুবিধা হচ্ছে, তবে খাওয়াটা হেভি। আমি তো রুটি আর সুজি খেয়ে নিচ্ছি শুধু। খাওয়া হয়ে গেছে, তার সাথে বিছানাও হয়ে গেছে, শোয়ার অপেক্ষায়। ট্রেন গুসকরা ছেড়েছে, শান্তিনিকেতন ঢুকবে, তার আগে হয়তো আমরা ঘুমের জগতে চলে যাব। দেখা হবে কালকে সকালবেলায়। 6:29, বাইরে কুয়াশা। উত্তরবঙ্গ এক্সপ্রেসের ঢোকার কথা হচ্ছে 6:15। 6:15 ঢুকবে, 6:25 ছেড়ে বেরোবে। তো এখানেই তো 6:30 বাজতে চললো। বাইরে কিন্তু প্রবল কুয়াশা রয়েছে। গায়ে একটা জ্যাকেট চাপালাম বটে, কিন্তু মনে হচ্ছে বাইরে এটা লাগবে না, ট্রেনের ভেতরে তো গরমই লাগছে। 6:50 লাইনে দাঁড়িয়েছি, নামার লাইন। 1 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এসে দাঁড়িয়েছে, ঘড়িতে সময় 6:50। এদিকের এসকালেটার, সেই এসকালেটার কিন্তু এখনো বন্ধ, মানে এখনো চালু হয়নি। অগত্যা র্যাম্প দিয়ে নামা। তোর কি খুব শীত করছে নাকি রে? হ্যাঁ, নাকটা একটু খুলবি নাকি? তোর নাম বলবি? হ্যাঁ, আরাধ্যা চক্রবর্তী। আরাধ্যা চক্রবর্তী, তোকে একটা পেঙ্গুইনের মতো দেখতে লাগছে। প্রতিবার যখন আসি একটু 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 করে কাজ এগিয়ে যায়, তবে পুরো শেষ কবে হবে কে জানে। এখান থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই দিক দিয়ে আমরা যাব। গাড়ি ফোন করেছিল, পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে ওয়েদারটা দেখুন, এরকম কুয়াশা মাখা ওয়েদারে এক কাপ গরম চা না হলে কি চলে। এই জাস্ট এসকালেটারটা এখন নেই, এসকালেটারটা এখন দাঁড়ানোর কাজ চলছে। সেখান দিয়ে বেরিয়ে এসে সামনেই অনেকগুলো স্টল আছে, সেরকমই একটা স্টল থেকে চা খেলাম। এই লাগেজ টানতে টানতে আমরা নতুন যে পার্কিং, সেই পার্কিংয়ের কাছে চলে এলাম। ওখান দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই সামনে হচ্ছে প্রিপেড ট্যাক্সি বুথ, কিন্তু আমরা তো প্রিপেড থেকে গাড়ি নেব না, আমাদের গাড়ি বুক করা আছে। এই যে ওয়েলকাম টু দার্জিলিং। গুড মর্নিং আনমোল। জি 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 অনমোল। চল, সামনে সামনে আনমোল যাচ্ছে। প্রবল কুয়াশা রয়েছে, প্রবল কুয়াশা। ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে, মানে শিলিগুড়িতেই দার্জিলিংয়ের ফিল। আনমোল প্রধান, তার গাড়িকে সাইনেজও করা আছে, প্রধানস। আমাদের গাড়ির নাম 9486, নাম্বারটা মনে রাখতে হবে, গাড়ি খুঁজে পেতে যাতে সুবিধা হয়। আনমোল উপরে উঠে সমস্ত লাগেজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ফেলল। এই তো রোদ উঠেছে, রোদ উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে যাবে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আমরা এখন ছুটে চলেছি। সামনে সেবক ব্রিজ পেরোবো, সেবক ব্রিজ পেরোনোর পরেই ব্রেকফাস্ট, চাসমে ব্রেকফাস্ট করবো, দারুণ। এই রুটের মধ্যে চাসম খুব ভালো, খুব ভালো।
সামনে দেখা যাচ্ছে পাহাড়, আহা কি পাহাড়। আশা করছি কুয়াশাটা কেটে যাবে, আর এই যে মোড়টা ঘুরবো, ঘুরে ব্রিজটা পেরোবো, শুরু হয়ে যাবে আর একটা নতুন জার্নি। এই ব্রিজ পেরোলাম, আর এই যে লাল রঙের এই হচ্ছে চাসুম রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এই সেবক ব্রিজটা জাস্ট পেরিয়ে এসে এই হচ্ছে চাসুম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা একটু কস্টলি কিন্তু ভালো, মানে এখানকার যে অ্যাম্বিয়েন্স ভালো, খাবারের টেস্ট বেশ ভালো, এবং সবচেয়ে বড় কথা আমরা যেহেতু ট্রেনে আসছি, সকালের দিকে ট্রেন, ওয়াশরুমে যদি কারোর ফ্রেশ হতে হয় তাহলে এদের ওয়াশরুম যেটা সেটাও ভালো। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট বেশিরভাগই হচ্ছে বাটার টোস্ট, আর তার সাথে এখানে এলে এগ পোচ, এটা কিন্তু অবশ্যই খাবে। টোস্টটা কিন্তু একদম প্রপার হয়েছে, ভাষাও নেই, পুরোও যায়নি। যেটা ছাড়া ব্রেকফাস্ট কমপ্লিট হয় না, বারবারই আমি বলি, সেটা হচ্ছে চা, এক কাপ চা। এখানে চায়ের সাথে কিন্তু চিনি আলাদা করে। ওটা করে নাও, কি করবো? ওই যে একটা বাজেট হিসেবে তুলে নেওয়া খাওয়া দাওয়া হলো। যেটা দরকার আপনাদের বলা সেটা হচ্ছে রেটগুলো, সেটা হচ্ছে পোচ হচ্ছে 60 টাকা, যে বাটার টোস্ট নিয়েছিলাম সেটা 90 টাকা, চা হচ্ছে 50 টাকা, আর এই এক বোতল জল 40 টাকা। দাম, হ্যাঁ দাম একটু বেশি, কিন্তু ওভারঅল স্যাটিসফ্যাকশন আছে। একটা জিনিসই আমার মনে হচ্ছে একটু স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে, সেটা হচ্ছে এদের যে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, ইউরিনাল ব্যাপারটা আলাদা করে দেওয়া দরকার। নইলে ওই কেউ যদি টয়লেটে গিয়ে বসে থাকে তাহলে যে ইউরিনালে যাবে তাকে কিন্তু ওই অপেক্ষা করে থাকতে হয়। ইউরিনালটা যদি আলাদা করে দেয়। ব্রেকফাস্ট হলো, এবার তাহলে এগিয়ে চলো সামনে সেবক ব্রিজ, মানে সেবকের রেল ব্রিজ। গেট অবশ্য খোলা আছে, এটা একটা সুবিধে। 8:30 নাগাদ এখান দিয়ে পাস করবে কাঞ্চনকন্যা। কিছুক্ষণ আগে কাঞ্চনকন্যা গেছে, কি বিরাট গাড়ির লাইন পড়ে গেছে। সেবক রেল ব্রিজ এটা পেরোনোর পরেই সেবক কালীবাড়ি। গাড়ি আমাদের নামিয়ে দিল পার্কিংয়ে, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি সেবক কালী মন্দিরের সামনে। এই যে উপরে এখানে হচ্ছে সেবক কালী মন্দির। বেশিরভাগ সময়ই এখান দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকেই মাকে প্রণাম করে এগিয়ে যাই সামনের দিকে, কিন্তু এবার মনে হলো মায়ের একবার দর্শন করে যাই। সকালের দিকে ভিড়ও নেই, ফাঁকাই রয়েছে মন্দির। এই সামনে হচ্ছে পুজোর ডালা, বিভিন্ন রকমের ডালা আছে, ছোট বড়, যত বড় ডালা নেবেন দাম তত বেশি। 100 টাকা থেকে শুরু, এবং বিভিন্ন রকমের সুভেনির হিসাবে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তিও রয়েছে, সেটাও সংগ্রহ করতে পারেন। জুতো খুলে এখানে সিঁড়ি বেয়ে ওই উপরে মায়ের মন্দির। অল্প কিছু সিঁড়ি আছে, আমরা জুতোর সাথে সাথে মোজাটাও খুলতে যাচ্ছিলাম, তো বলো মোজা খুলতে হবে না, উপরে শুকনো, মোজা ভিজবে না। এর উপরে কিন্তু ছবি তোলা নিষেধ, এই পর্যন্তই ছবি করা যায়। উপরে ছবি করা যায়, এটা আমি প্রথমবার উপরে এলাম। উপরটা কিন্তু ভারী সুন্দর, উপরে যে চাতালটা পুরোটা শ্বেত পাথরের বাঁধানো। মায়ের মূর্তি আছে, কালী মূর্তি, তার সাথে শিবলিঙ্গ সেটাও রয়েছে, এবং বাবা লোকনাথের একটা বড় মূর্তি কিন্তু এখানে রয়েছে। জায়গাটা খুব সুন্দর, মানে মন্দির যে চত্বরটা একদম উপরটায়, সেটা দারুণ সুন্দর। চলুন এবার আমরা গাড়িতে চাপবো। গাড়িতে চেপে সবাই বলছে করোনেশন ব্রিজে নামবে। আবার আমরা ফিরে এলাম আমাদের গাড়িতে। সামনে করোনেশন ব্রিজ, একটা বড় ট্রাক আসছে, সেই কারণে রাস্তার এদিকে জ্যাম হয়ে গেছে, নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা। আমরা করোনেশন ব্রিজটা দেখবো, পায়ে হেঁটে করোনেশন ব্রিজের উপরে যাব। গাড়িটা এখানেই সেবক কালী মন্দিরের এখানেই পার্ক রইল। আমাদের ব্রিজ দেখা হয়ে গেলে আমরা ফোন করে দেবো, গাড়ি তখন সামনে চলে আসবে। শীতকাল, কিন্তু তিস্তার জল এরকম ঘোলা, সবজে নীল রঙের জল এই সময় তিস্তায় হয়, কিন্তু এবছর দেখছি তিস্তার জল পুরো ঘোলা। এই করোনেশন ব্রিজ, তার ভার বহন ক্ষমতা বর্তমানে 10 টন। একটু হেজ রয়েছে, আকাশটা নীল না, একটু ধোঁয়াটে ব্যাপার রয়েছে। তিস্তা ওদিক থেকে বয়ে আসছে, আর এই দিকে বয়ে চলেছে। কি প্রবল হাওয়া দিচ্ছে, আমরা আমাদের গাড়িকে ডেকে নিলাম, গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, গাড়িতে গিয়ে উঠবো। আমাদের আজকের গন্তব্য পেশক। এখানে রাস্তা যে ভেঙে গেছিলো ধসে গত বছর বর্ষায়, তারপরে রাস্তা তৈরির কাজ চলছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে।
এই যে সেবক রংপুর যে রেল লাইন, এই হচ্ছে সেই রেল লাইন। প্রতিবারই আসি বলি এই রেল লাইনে ট্রেনে চেপে রংপুর আসবো, কবে আসবো কি জানি। ওয়েলকাম ইউ অন NH10। NH10 মানেই হচ্ছে সিকিম। না, আমরা অবশ্য সিকিম যাব না, আমরা তিস্তা বাজার থেকে যাব পেশক। সেবক রংপুর রেল লাইন। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। দুটো জিনিস দেখা যাচ্ছে, রাস্তার দুধারে কমলা লেবু। জানুয়ারি মাসের 30 তারিখ স্থানীয়রা রাস্তার দুধারে কমলা লেবু নিয়ে বসেছেন এবং গাড়ি পাক খেতে খেতে উপরে উঠছে। যাদের পাহাড়ে সমস্যা হয়, মানে গাড়ি পাক খেলে মোশন সিকনেস যাদের আছে, তাদের বমির একটা সম্ভাবনা এখানে থাকে। সকালে একটা যদি অ্যান্টাসিড খেয়ে নেন তাহলে সেক্ষেত্রে ভালো কাজ দেবে। তিস্তার ধারের এই জায়গাগুলোর পাহাড় কিন্তু খুব ধসপ্রবণ। সেই ধস আটকাবার জন্য পাহাড়ের গায়ে নেটিং করা হয়েছে, মানে তারের জালি দিয়ে বুনে দেওয়া হয়েছে। আর এইখানে দেখুন, মানে তিস্তার বালি জমে তিস্তার এ পাশটা পুরো চর, তিস্তা চলে গেছে ওই দিকটায়। আমরা পেরিয়ে এলাম গেলখোলা, আর এইখানে দেখুন রাস্তার দুধারে অনেক ছোটো ছোটো খাবারের দোকান আছে। আমরা যেখানে যার সময় ব্রেকফাস্ট করেছিলাম, আপনারা চাইলে এখানেও কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন। উল্টো দিকের একটা গাড়ি আসছিল, তো এখানে যে লুকিং গ্লাসটা আছে, লুকিং গ্লাসটা মারলো ধাক্কা, লুকিং গ্লাসের কাঁচটা ছিটকে এলো। আমাদের ড্রাইভার আনমোল, তার এই জায়গাটা কেটে গেছে, একদম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। আমরা এইখানে একটুখানি ভাইয়া কাঁচ লাগা নেই হ্যাঁ না? এই জায়গাটা একদম অনেকটা কেটেছে, অনেকটা কেটেছে। लेकिन इधर अंदर है नहीं। इधर ग्लास है। বেড়ানোর যে মুডটা ছিল, সেই মুডটা হঠাৎ করে যেন তালটা কেটে গেল। সামনে তিস্তা বাজারে এই আনমোলের একটু ড্রেসিং করানো দরকার, অনেকটা ডিপ হয়ে। বড় যে কাঁচটা, লুকিং গ্লাসের কাঁচটা, বড় কাঁচ, সোজা এখানে লেগেছে, সেই জায়গাটা কেটে গেছে, মানে ভেতরে ঢুকে গেছে, ঢুকে কাঁচটা নিচে পড়েছে, এখানটা ডিপ হয়ে গেছে, ব্লাড থামছে না। ব্যান্ডেড লাগানো হয়েছে, একটা টিটেনাস নেওয়া দরকার। তিস্তায় কিন্তু প্রচুর জল রয়েছে এখানে দেখতে পাচ্ছি। উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, কিন্তু আমরা যাব নিচের দিকে। এখানে একটা ওষুধের দোকান থেকে দাঁড় করাবে, দাওয়াখানা। ইধার দাওয়াখানা হ্যাঁ নেই। তিস্তা বাজারে ওষুধের দোকান খুঁজলাম, ওষুধের দোকান আছে, টিটেনাসও আছে, কিন্তু ওরা বললো টিটেনাস আমরা দিতে জানি না। তাহলে সেক্ষেত্রে বললো হসপিটালে যান। তো তিস্তা বাজার থেকে আমরা উপরের দিকে উঠলাম, সেখানে একটু এগিয়ে হসপিটাল আছে, সেই হসপিটালে টিটেনাস নেব। আর যে কেটেছে, কাটার জায়গায় ডিপ তো হয়েছে, কিন্তু ভেতরে কাঁচের টুকরো ঢুকে আছে কি না, ও অবশ্য এখন জল ফল দিয়ে এরকম করেছে, বললো না আমার সেরকম কোনো ফিলিংস হয়নি। তিস্তা প্রাইমারি হেলথ সেন্টার। আনমোল দা সান্টা ক্লজ ড্রেসিং করে দিয়েছে। আমি বললাম আমার সেরকম কিছু হয়নি, সুরজিৎদা জোর করে কীরকম আমারও দাড়ি বানিয়ে দিল। দার্জিলিং, জোরবাংলো, তাগদা, এপাশে দুপাশে কত সেগুন গাছ। এই হচ্ছে এখানকার 360 লুক। পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। এই যে জায়গাটা সাদা মতো হয়ে আছে, এখানে কিন্তু এটা বোরোলিন বা কোনো ক্রিম নয়, এটা হচ্ছে সফরামাইসিন লাগিয়ে দিয়েছে। সফরামাইসিন নয়, ফার্মামাইসিন লাগিয়েছে, সফরামাইসিন টাইপেরই। কিন্তু কেটে যাক, ছড়ে যাক, যাই হোক, ক্যামেরাও বন্ধ থাকবে না, ব্লগও বন্ধ থাকবে না। এখন আমরা এসে হাজির হয়েছি লাভার্স মিট ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর জায়গাটা। আসুন, তাড়াতাড়ি আসুন। দারুণ সুন্দর লাগছে। একটু এই কুয়াশার মতো ব্যাপারটা না থাকলে এটা কিন্তু সত্যিই ভালো লাগতো। ওই যে নিচে যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এদিক থেকে আসছে রঙ্গিত নদী, ওই দিক থেকে আসছে তিস্তা নদী, মিলিত জলধারা তিস্তা হিসেবে এই সামনের দিকে যাচ্ছে। এই জায়গাটা যখন তিস্তায় বন্যা হয়েছিল, তখন এই যে বালির চরটা, আগে এখানে ক্যাম্পিং হতো, তো এই জায়গাটা পুরো
জলের নিচে চলে গেছিলো আর চরটা উল্টো দিকে হয়ে গেছিলো। এখন আবার বেশ কয়েক বছর পরে এই দিকগুলোতে বালি জমেছে, এদিকে এই যে সাদা সাদা হয়েছে, এখানেও দেখুন বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। এই নদীতে র্যাফটিং হয়, র্যাফটিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই ত্রিবেণী সঙ্গমে এখানে সুন্দর ছোট্ট একটা শেড করে দেওয়া রয়েছে, দুপাশে অনেকগুলো খাবারের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান সেটা রয়েছে। আর এই ভিউ পয়েন্ট থেকে অবশ্যই একটা সেলফি নেবেন, অবশ্যই একটা সেলফি নেবেন। এই যে ত্রিবেণী সঙ্গম, এই জায়গাতে আমি অনেকবার এসেছি এবং অনেকে আমাকে যে প্রশ্নটা করেছেন, বারবারই করেছেন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ত্রিবেণী সঙ্গম তাহলে তিনটে নদী কোথায়? মানে আমরা যেমন গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর সঙ্গম, ত্রিবেণী সঙ্গম এরকম বলে থাকি, এখানে যে ত্রিবেণী সঙ্গম, এখানে সেই তিনটে নদী কোনটা? এ পাশ থেকে তো আসছে রঙ্গিত নদী, ওদিক থেকে আসছে তিস্তা নদী, মিলিত জলধারা তিস্তা নদী হিসেবে বয়ে আছে। তাহলে নদী তো দুটো হলো, একটা রঙ্গিত আর একটা তিস্তা। তাহলে ত্রিবেণী সঙ্গম কেন? আমার যেটা মনে হয় এই ত্রিবেণী সঙ্গমে তিনটে বেনি, এটা নদীর তিনটে বেনি নয়, তিনটে পাহাড়ের বেনি। এ পাশে হচ্ছে সিকিমের পাহাড়, সেটা হয়ে এই দিকটা এসে মিলিত হচ্ছে। এটা হচ্ছে কালিম্পংয়ের পাহাড়, সেই পাহাড়টাও এই নদীর ধার পর্যন্ত নেমে আসছে। আর আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, সেই পাহাড়টা এখান থেকে সোজা নেমে যাচ্ছে, ওই নদীতে গিয়ে শেষ হচ্ছে। তিনটে পাহাড়ের সঙ্গম এই জায়গাটা, তাই এটা ত্রিবেণী সঙ্গম। আপনাদের অন্য কোনো রকম অভিমত যদি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে রাস্তাগুলো এখন ঝকঝকে তৈরি হয়ে গেছে, ওই দিকে গাড়িগুলো যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু দারুণ দেখতে লাগছে। এই সিঁড়ি দিয়ে আপনারা যে উঠে আসবেন তার দুপাশে, এ পাশেও রয়েছে একইভাবে এ পাশেও রয়েছে বিভিন্ন রকমের খাবার দোকান, ফলের দোকান, জুসের দোকান, চকলেটের দোকান, বিভিন্ন রকমের দোকান। এই যে লাভার্স মিল ভিউ পয়েন্ট, উপরে তো অনেক দোকান আছেই, এই বাইরে যেখানে গাড়ির পার্কিং সেখানেও কিন্তু বেশ কিছু ছোটো ছোটো দোকানে রয়েছে। সুরজিৎদার হাঁটুতে প্রবলেম, পাটা ছড়াতে বলে সুরজিতের সুবিধা হয়, তো বললাম যে সামনে বসুন। সুরজিৎ এখন সামনে, আমি একদম পেছনে। এই রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু আমরা উপরে দিকে উঠছি, কতটা উঠছি দেখাই আপনাদের। আজকে জানুয়ারি 30 তারিখ 2026। আমরা পেশোকে থাকবো, কিন্তু এসেছি বারামাঙ্গাতে আমরা এসেছি এখানে কমলা লেবু দেখবো বলে। এটা হচ্ছে বারামাঙ্গার অরেঞ্জ ভিলা হোমস্টে। এখানে আপনারা থাকতে পারেন, আমি একবার যেহেতু ছিলাম সেই জন্য এবার আর এখানে থাকিনি। যদি না থাকেন, বাইরে থেকে এসে এদের বিরাট বড় অরেঞ্জ গার্ডেন আছে, টিকিট কেটে কমলা লেবু দেখতে পারেন। আমরা এখন সেটাই করব। বারামাঙ্গা 0 কিলোমিটার, আর এটাই হচ্ছে বারামাঙ্গার অরেঞ্জ ভিলা হোমস্টে। এর ভেতরেই রয়েছে অরেঞ্জ গার্ডেন। আপনারা চাইলে এই অরেঞ্জ ভিলা হোমস্টেতে থাকতে পারেন, যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে। আগের বার যখন ছিলাম উপরের রুমটাই ছিলাম। এই যে ফুলটা, এটা হচ্ছে ঘণ্টা জবা। এই গাছগুলোতে কিছু কিছু কমলা লেবু রয়েছে বটে, কিন্তু বেশি কমলা লেবু সেটা কিন্তু বাগানের ভেতরের দিকে। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, কিন্তু কমলালেবু পাড়া হয়ে গেছে। কারণ কি, আজকে জানুয়ারি মাসের 30 তারিখ, গাছের লেবু বেশিরভাগই পেরে নিয়েছে, কিছু লেবু এখনও রয়েছে, সেই কারণেই এন্ট্রি ফিটা 30 টাকা হয়ে গেছে। আগে কিন্তু এখানে এন্ট্রি ফি, মানে যখন একদম গাছ ভর্তি লেবু থাকে তখন এন্ট্রি ফি থাকে কিন্তু 50 টাকা। এই যে লেবু বাগানে দাঁড়িয়ে রয়েছি, লেবু গাছে, প্রতিটা গাছেই লেবু রয়েছে, কিন্তু নিচের দিকের লেবুগুলো শেষ হয়ে গেছে, সেগুলো পেরে নিয়েছে। উপরের দিকে লেবু রয়েছে। মোটের উপরে এখানে 30 টাকা দিয়ে হতাশ হলাম। মানে জানুয়ারি মাসের শুরুতে বা ডিসেম্বরের শেষ দিকে সেই সময় যদি আসেন তখন লেবু পাবেন, গাছের নিচের দিকে লেবু থাকবে। এখন লেবু নেই, আর যে লেবুগুলো আছে সেগুলো ছোট ছোট লেবু, মানে পাতি লেবু পেকে গেলে যেরকম সাইজ হয় সেরকম সাইজ। একটা গাছ আছে, সেই গাছটা দেখতে পাচ্ছি প্রচুর লেবু রয়েছে, একদম হাতে ধরা যাবে যে এরকম লেবু। সেই জায়গাটা এরকম টিন দিয়ে বন্ধ করে দিয়েছে। সুরজিৎদা ওই মোবাইলে জুম টুম করে লেবুকে কাছে আনার চেষ্টা করছে। ফিরে যাই, যে কটা লেবু আছে সেগুলো ছোটো ছোটো লেবু, 2-4টে বড়ো বড়ো আছে, আর যেটা একদম থোকা হাতে ধরা যাবে সেইটা রাস্তা বন্ধ। লেবু এখানে বিক্রি হচ্ছে, कोई भी पैकेट 100 रुपया। एक पैकेट में कितना है? 1 केजी। 1 केजी করে আছে 100 টাকা। এর উল্টো দিকে এখানে রয়েছে নির্মল ফার্ম, বারামাঙ্গা। এখানে এটা এরকম অরেঞ্জ স্কোয়াশ নিয়েছি, 1 বছর এটা থাকবে। এটার দাম হচ্ছে 100 টাকা। এই নির্মল ফার্ম উত্তরবঙ্গের সবথেকে বড় ফুড প্রসেসিং ফার্ম। এটা ব্যাম্বু শুট, তার মধ্যে লঙ্কা দেওয়া যায়, ডাললে ব্যাম্বু শুটের আচার। এটা নির্মলা ফার্মের লেমন কোয়াশ। এটা হচ্ছে ব্ল্যাক টি, এখানে হচ্ছে অরেঞ্জ টি, মানে এই চায়ের সাথে অরেঞ্জের ছিলকা সেটা মেশানো আছে। এগুলো হচ্ছে ডাললে পেস্ট, মানে এখানকার যে লঙ্কা ডাললে পেশা নেই, সেই লঙ্কাকে পেস্ট করে রাখা রয়েছে। এগুলো সব ডাললে পেস্ট, সাইজ ছোট। আর এগুলো পাউচ প্যাকে ডাললে ব্যাম্বু শুট।
ধরো এটা এটা গার্লিক ডাললে, এটা হচ্ছে মিক্সড পিকল, পাম কোয়াশ, এটা হচ্ছে পিচ কোয়াশ, অরেঞ্জ কোয়াশ। এই অরেঞ্জ কোয়াশটা নিয়েছি। এটা একটা খেতে ইচ্ছে করছে। इसका तो पैसा दे दिया। দারুণ খেতে, দারুণ খেতে। কেশব টি গার্ডেনের মধ্যে আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল আমাদের হোমস্টের সামনে। আমাদের হোমস্টেটা এই চারিদিকে সবুজ চা বাগান, নীল আকাশ, আর মাঝখানে ধপধপে সাদা হোমস্টেটা অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। আমাদের হোমস্টের নাম হচ্ছে প্যারাডাইস হোমস্টে বেশক। দেখে যেটা মনে হচ্ছে 4টে রুম আছে, আরও কিছু রুম বোধহয় তৈরি হবে। এতক্ষণ গাড়িতে বসেছিলাম, অতটা বুঝতে পারছিলাম না, নিচেও অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু এখানে হাওয়া দিচ্ছে বেশ কনকন কনকন একটা ব্যাপার, সেটা কিন্তু রয়েছে। নিচে এনাদের দুটো রুম আছে, এই একটা রুম আর এখানে এই রুমটা আমাদের দিয়েছেন। রুমটা বড়, মানে এখানে একটা বড় খাট, দুজন শুতে পারবে, এখানে একটা ছোট খাট, এখানেও দুজন শুতে পারবে, কিন্তু দুজন শুলে চাপাচাপি হবে, আর ওখানে দুজন ভালোভাবে শুতে পারবে, সাথে একটা বাচ্চা যদি থাকে তারও কোনো অসুবিধা নেই। রুমের দেয়ালের যে রংটা সেটা কিন্তু আমার পছন্দ হয়েছে। ফ্লোর স্পেস যেটা, সেটা কিন্তু অনেক বড়, যদিও আসবাবপত্র তার একটু অভাব, সেটা চোখে পড়ছে। একটা বেড সাইড ড্রয়ার রয়েছে, কিন্তু 3-4 জন লোক থাকলে ওই একটা ড্রয়ারে কিছুই হবে না, বিশেষ করে যদি আমাদের মতো যারা চার্জ দেবে তাদের জন্য একটু অসুবিধা হবে। এটা হচ্ছে বাথরুম। বাথরুম ঝকঝকে সাদা, নতুন হয়েছে। এখানে আয়না, বেসিন, কমোড সুন্দর, এবং আর একটা ব্যাপার বাথরুম স্লিপার রয়েছে, এটা বেশ ভালো লাগলো। নিচে দুটো রুম আর উপরে দুটো রুম। আমার রুমটা উপরে, এই রুমটা আমার রুম, মানে উপরে যে দুটো রুম আছে তার মধ্যে একটা রুম। এখানের যে বেডগুলো, এটা হচ্ছে একটা ডাবল বেড, এদিকেও কিন্তু আরেকটা ডাবল বেড, মানে এটা প্রপারলি 4 জন শুতে পারবে। রুমটা বেশ বড়। নিচের রুমে ফার্নিচার কিছু কম ছিল, এখানে কিন্তু ফার্নিচার একটু বেশি, এবং সবচেয়ে বড় কথা একটা আয়না আছে। এই রুমে আমি দেখতে পাচ্ছি একটা গরম জলের কেটলি, সেটাও রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য এখানে একটা হুক, সেটা করা রয়েছে। এটা বাথরুম। বাথরুমটা আশা করি কম বেশি একই হবে। এখানেও একটা বাথরুম স্লিপার কিন্তু রয়েছে, শাওয়ার রয়েছে, ওখানে গিজার রয়েছে। জিজ্ঞেস করতে হবে গিজারের গরম জল কি 24 আওয়ার্স নাকি সকালে বিকেলে। এতক্ষণ তো হোমস্টেটা বাইরে থেকে দেখালাম, হোমস্টের রুম দেখালাম, আর এই হোমস্টের যে লোকেশন সেটা আপনাদের দেখাই। এই যে পেশক টি গার্ডেন, তার বুক চিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা, আর তার ঠিক পাশেই আমাদের এই প্যারাডাইস হোমস্টে। আমরা যে হোমস্টেতে আছি তার রেট সিজন অনুযায়ী 1500 থেকে 1600-র মধ্যে থাকে। আমরা না বাইরে বসে খাচ্ছি দোতলাতে, এখানে বাইরে দুটো টেবিলে বসে সবাই মিলে লাঞ্চটা করব। প্রচুর খিদে পেয়েছে, তার সাথে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাও লাগছে, টুপিটা মাথায় পড়তে হয়েছে। সবাই খেতে বসে গেছে, শর্মিষ্ঠা এখানে পরিবেশন করছে। এখানে এলে আমার সবচেয়ে ভালো লাগে রাই শাক। আমার তো ইচ্ছে করে রাই শাক দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই, দারুণ ভালো লাগে। রাই শাক আছে, তার সাথে ফুলকপির একটা তরকারি আছে, রয়েছে ডাল, এটাতে ভাত আছে, আর এটাতে কিন্তু রয়েছে চিকেন, এখানে পাঁপড়, আবার করে রাই শাক দিয়ে গেল। এখানে জিমি ভাই নিজের হাতে সার্ভ করছে। ভাই গল্প করতে করতে খাচ্ছি, আপনাদের কিছু দেখানোই হলো না। থালাটা দেখাইতাম, এটা দেখলেই বুঝতে পারবেন খাবার কতটা ভালো ছিল। আইটেমগুলো ভালো। আমি যখন এখানে প্রথম আসতাম, তখন এখানে সমস্ত খাবারের মধ্যে না একটা নেপালি ফ্লেভার থাকতো, মানে আমাদের যে নেপালি ঘরানার খাবার, সাউথ ইন্ডিয়াতে গেলে আপনি বুঝতে পারবেন এটা দক্ষিণ ভারতীয় খাবার, চোখ বন্ধ করে দিলেও বেঁধে দিলেও আপনি বুঝতে পারবেন এটা যে দক্ষিণ ভারতীয় খাবার। ঠিক এখানেও এরকম নেপালি মশলার একটা প্রভাব ছিল। এই ব্যাপারটা কিন্তু এখন অনেক কমে গেছে, এখানেও কিন্তু সেই ব্যাপারটা নেই। আমি রাই শাকটা খেলাম, ফুলকপিটা খেলাম, চিকেনটা খেলাম, তিনটেতেই কিন্তু একই ব্যাপার। ঘড়ি বলছে বিকাল 4:30, সূর্যদেব বলছে আমি এখন পাহাড়ের নিচে। এই জায়গাটা যখন এসেছিলাম রোদ ছিল, তখন তার দুর্দান্ত লাগছিল। এখন এখান থেকে উপরে যে গুম্বাদারা ভিউ পয়েন্ট, সেখানে যাবো। এখান থেকেই শুরু হয়ে গেছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, উপরে যাব, ওখান থেকে আমরা সানসেটটা দেখব।
তিনচুলের একটা পপুলার সাইট সিং হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। সেই গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে একটু নিচে পেশক টি গার্ডেনের ভেতরে প্যারাডাইজ হোমস্টেতে আমরা রয়েছি। আমাদের যে হোমস্টেটা সেটা জাস্ট এই নিচেটা, এই যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তা থেকে আমাদের গাড়ি আমাদের এখানে ছেড়ে দিয়ে গেল, ফেরার সময় আমরা হেঁটে হেঁটেই যাবো। এখন সূর্যাস্ত হচ্ছে। গুম্বাধারা ভিউ পয়েন্ট মানে একদম টপ পয়েন্ট। উপরে আগে যখন এসেছি উপরে টেলিস্কোপ নিয়ে আশেপাশের জায়গাগুলো, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ যেগুলো সেগুলো দেখায়, কিন্তু এখন জায়গাটা যেন একটু পাল্টে গেছে, একটু অপরিষ্কার, একটু অযত্ন চিহ্ন। এই যে জায়গাটা, এখানেও কিন্তু একটা চায়ের দোকান রয়েছে এবং ওখানে চা যেটা সেটাতে লেখা রয়েছে চিয়া। আমরা তো প্রথমে ভাবলাম ই আবার কি, চাকে ভুল করে চিয়া লিখেছে, কিন্তু ওরা জানালো চাকে নেপালি ভাষায় চিয়াই বলে। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে এখন সূর্যাস্ত হচ্ছে। পশ্চিমের আকাশ লাল হয়ে উঠেছে, যদিও সূর্যকে এখন দেখা যাচ্ছে না, সূর্য এই পাহাড় তার পিছনে। কালকে আবার সানরাইজ হবে, সেটা এ পাশ থেকে। এখন কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে, ওই যে দেখুন আকাশে চাঁদ জল করছে। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে সামনের যে পাহাড়, সামনের দূরের ওই যে পাহাড়গুলো সেগুলো কিন্তু হচ্ছে সব সিকিমের পাহাড়। এমনিতে আকাশ পরিষ্কার, কিন্তু বুঝতে পারছি না কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা, কারণ প্রচুর কুয়াশা রয়েছে, ফগ। হাওয়ার ছুরি চালাচ্ছে, কেটে কেটে বসছে হাওয়া। জানুয়ারি মাসের 30 তারিখ, ঠান্ডা তো হবেই। এর ভেতরে যাই, এর ভেতরে গিয়ে এর ভেতরে হাওয়াটা নেই, খুব আরাম। জমজমাট। থ্যাংক ইউ সুরজিৎ দা। আমরা এখন চলে এসেছি ঠান্ডা, সেই জন্য কফিটা ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু কফিটা বানিয়েছেও ভালো। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। পৌঁছে গেছি আমাদের প্যারাডাইজে। এই যে তারাশোক, এটা থর করে কাঁপছে, এত জোরে হাওয়া দিচ্ছে। রুমে চলে এসেছি। বাপরে বাপ কি ঠান্ডা! মানে তুই যে টুপির সাথে সাথে জ্যাকেটের যে হুডটা সেটাও মাথাতে চাপিয়ে নিতে হয়েছে, এত ঠান্ডা। রুমে এসে আড্ডা হচ্ছে, একটা রুমে, মানে আমার রুমেই আড্ডা হচ্ছে, কারণ আমার রুমে আমি একা আছি, সবাই মিলে এখানেই আড্ডা হচ্ছে। কমল এদিকে, সানিয়া, শর্মিষ্ঠা, সুরজিৎ দা বাইরে গেল। গরম গরম চা দিয়ে গেছে তার সাথে পকোড়া, ভেজ পকোড়া। বলতে হবে খুব ঠান্ডা দেখা ভেজ পকোড়া ভেবেছিলাম, পেঁয়াজ পকোড়া একটু গরম থাকলে ভালো হতো। দার্জিলিং চা। আমি তো পেশক চা বাগানে আছি, কিন্তু একটা খবরে মন খারাপ হয়ে গেল, এই পেশক চা বাগান হয়তো আর বেশি দিন থাকবে না। এই যে চা বাগানগুলো, চা গাছ উপড়ে ফেলে সেখানে হোমস্টে হয়ে যাচ্ছে। কিন্তু চা বাগানগুলোই যদি না থাকে, লোকে তাহলে আসবে কেন এখানে? রাত বাড়ছে, তার সাথে ঠান্ডা বাড়ছে। 10টা বেজে গেল। সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স খেয়েছি। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে বারান্দায় গিয়ে একটু বসে সামনের আলোগুলো দেখার চেষ্টা করছিলাম। এত হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি ঘরে চলে এসেছি। তারপরে বারবিকিউ হলো। বারবিকিউ চিকেন এখানে কিন্তু হোমস্টের ফুড প্যাকেজের ভেতরে থাকে না, এটা আপনারা জানেন, এটা এক্সট্রা করতে হয়। এবং এর জন্য খরচ হচ্ছে প্রতি কেজি চিকেন 1200 টাকা, মিনিমাম হাফ কেজি চিকেন সেটা কিন্তু অর্ডার করতে হয়। আমরা অর্ডার করেছিলাম 1 কেজি চিকেন। আর তারপরে এখন ডিনার এসে গেছে। ডিনার প্রথমে ওনারা বলছিলেন ওনাদের ডাইনিংয়ে গিয়ে খেতে, ডাইনিংটা একতলায়, বাইরে একটু যেতে হয়। আমি বললাম কিচ্ছু দরকার নেই, খাবার রুমে পাঠিয়ে দাও। খাবার রুমে এসে গেছে। রাত্রিবেলায় যেটা আছে সেটা হচ্ছে রুটি, তার সাথে আলু ভাজা, তার সাথে ডিম কষা। এখানে ফুড প্যাকেজ যেটা, সেটা একবেলা চিকেন থাকে, একবেলা ডিম থাকে। মানে আমাদের যেহেতু লাঞ্চে চিকেন ছিল, সেই জন্য ডিনারে ডিম। কিন্তু আপনারা উল্টোটাও করতে পারেন, আপনারা লাঞ্চে ডিম নিতে পারেন, ডিনারে চিকেন সেটা কিন্তু নিতে পারেন। বাইরে আকাশ যে পরিষ্কার সেটা কিন্তু নয়, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেয় কি না। ভেরি গুড মর্নিং ফ্রম পেশকে প্যারাডাইজ হোমস্টের বিছানা থেকে সামনের দৃশ্য। কিন্তু যে জন্য এটা আপনাদের দেখানো, সেটা হচ্ছে যে সামনের যে কাঞ্চনজঙ্ঘা, তিনিই তো নেই। কালকে রাতে আকাশটা পরিষ্কার হয়েছিল, আশা করেছিলাম আজকে সকালবেলাটায় ওনার দেখা পাবো, কিন্তু না। চলুন বাইরে যাই। বেডটি দিয়ে গেছে। এই হচ্ছে পেশকের চা বাগান। সকালের নরম আলো পুরো পেশকের চা বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে, খুব ভালো লাগছে। কিন্তু এই চা বাগানগুলোকে দেখে মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই চা বাগান কিন্তু আর থাকবে না, মানে বলা ভালো এই সবুজ চা বাগান আর বেশি দিন সবুজ থাকবে না। কারণ এই যে চা বাগান, মানে চা শিল্প, পাট শিল্প, এগুলো হচ্ছে লেবার ইন্টেন্সিভ শিল্প। মানে এখানে শ্রমিকদের একটা বিরাট গুরুত্ব আছে। তো এই চা বাগানে চায়ের পাতা তোলা, সেগুলো ফ্যাক্টরিতে প্রসেস করা, নিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, এই যে কাজগুলো, এগুলো শ্রমিকদের উপর নির্ভর করে। এবং সেই শ্রমিকদের একটা মাইনে আছে, মজুরি আছে বলা ভালো। প্রতিদিনের ওরা পাতা তোলে, প্রতিদিনের মজুরি ওরা পেয়ে যায়, মানে হপ্তা পায়, প্রতি সপ্তাহের মজুরি ওরা পেয়ে যায়। কোথাও প্রতিদিনের মজুরিটা প্রতিদিনই পায়।
কিন্তু এখানে এখন এই যে মজুরি সেটা খুব কম, কিন্তু এই পেশক চা বাগানে চায়ের যে শ্রমিক মানে যারা চা গাছের পাতা তোলেন তাদের সাথে মালিকের সম্পর্ক ভালো না। মালিকরা এখানে আসেন না, চা বাগান অবহেলায় পড়ে থাকে। এবং এখন যেটা হয়েছে, এই চা বাগানের কিছু অংশ যে যার মতো নিজের মতো করে দখল করে নিচ্ছে, সেখানে সে দোকান করছে, সেখানে সে হোমস্টে করছে। এই চা বাগান আর থাকবে না। গুম্বাধারা ভিউ পয়েন্ট যে জায়গাটাতে আগে দেখেছি, কি সুন্দর জায়গাটা, সবুজ চা বাগান, সেই চা বাগানগুলো অবহেলায় পড়ে রয়েছে, বুনো গাছ গজিয়ে গেছে। এখানে এই গাছগুলো এখনও সবুজ আছে, দেখা যাক কতদিন সবুজ থাকে। কিন্তু এতে করে চা বাগানের গল্প। আর আরেকজন কী করছে, মানে কাঞ্চনদার কথা বলছি। এই যে সবুজ চা বাগানটা, তারপরে এই যে তারটা চলে গেছে, এই তারের এইরকম জায়গায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। কিন্তু আমার কখনো মানে মাঝে মাঝে যেন মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আবার সেটা যেন মিলিয়ে যাচ্ছে। কিন্তু এরকমভাবে দেখলে তো আর মন ভরে না, আর ক্যামেরাতেও কিছু আসে না। চলুন রেডি হয়ে নিয়ে আজকে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরোবো। চেক আউট করে বেরিয়ে আজকে এখান থেকে আমরা যাব মাঝিতুরা, মানে যেটাকে বলা হয় দার্জিলিংয়ের পেহেলগাঁও। এখন এখানে ব্রেকফাস্ট আছে নানপুরি, তার সাথে ঘুগনি, তার সাথে অ্যানিভার্সারি কেক, তার একটু অংশ পেয়েছি, অমলেট সেটা তো আছেই। আর কালকে নির্মলা ফার্মস থেকে যে অরেঞ্জ জুস কিনেছি সেটাও ব্রেকফাস্টে রয়েছে। পুরো সাহেবদের মধ্যে ব্রেকফাস্ট হচ্ছে, ফ্রুট জুস দিয়ে। কালকে আমাদের আমরা এবার চিয়ার্স Cheers! সুন্দর একটা রাত শেষ হলো, সকাল শুরু হয়েছে, গাড়িতে আমাদের মালপত্র উঠে গেছে। আমরা আজকে এই পেশক থেকে যাব অফবিট দার্জিলিংয়ের আর একটা নতুন জায়গা, মাঝিতুরা। মানে এই যে মাঝিতুরা, সেটা এখন দার্জিলিংয়ের পেহেলগাম নামে পরিচিত হয়েছে। তো গাড়ি স্টার্ট করব, কিন্তু তার আগে যে প্রশ্নগুলো, জরুরি যে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া দরকার, সেটা হচ্ছে এই হোমস্টের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, এখানে রেট কত, ইত্যাদি আনুষঙ্গিক যে প্রশ্ন জিমি ভাইয়ের সাথে সে ব্যাপারে কথা বলছি। बोलिए नमस्कार। आपका इधर कितना टोटल रूम कितना है? यहाँ पर अभी 4 रूम है। तो 4 रूम में 2 ऊपर में है, 2 नीचे में है। तो रेट क्या है रेट आपका ये 1500 पर हेड। इसमें? 4 टाइम खाना जो है, हाँ जी, ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स एंड हाँ। इधर कल हम बारबेक्यू किया, तो बारबेक्यू का चार्ज नॉर्मली क्या है? हाँ जी, नॉर्मली आपका 1200 रुपया बारबेक्यू का चार्ज है पर केजी चिकन। पर केजी। अगर उसमें और 1 केजी ऐड करना चाहते हैं तो उसमें हम लोग 600 ऐड कर देते हैं। 2 केजी करना चाहते हो तो 1800 में 1800 में हो जाता है वो। मिनिमम कितना क्वांटिटी की? हाफ केजी हो सकता हाँ है? जी, हाफ के जी भी हाफ होगा, केजी हाफ होता के जी भी होगा, आपका 1 के जी भी होगा। इसी में आपका वो लकड़ी वगैरह वन फायर जो है वो भी होगा। अगर कोई ऐसे चाहे कि हम यो बारबेक्यू नहीं करेंगे, हाँ जी। सिर्फ बनफायर करेंगे, ऐसा ऑप्शन है? हाँ जी, हाँ जी, ऐसा भी है। इसका कॉस्टिंग क्या है? इसमें आपको 500 में लकड़ी मिलेगा, लकड़ी दे देंगे, वो लकड़ी लगा के बैठ सकता है। मतलब सिर्फ बॉनफायर 500, हाँ जी। लेकिन बॉनफायर के साथ अगर कोई बारबेक्यू भी करना चाहता है, हाँ 1 जी। केजी चिकन 1200। अगर कोई चाहे हम बटल का पानी पियेंगे, सिल्ड बटल, हाँ जी। इसका इंतजाम है? हाँ जी, हाँ जी, ये भी रखते हैं। तो हाँ। एक बटल कितने में आता है? एक बोतल 20 रुपीज़। आपका 5 साल का नीचे में जो भी है उनका फ्री है, और आपका 5 से 10 साल तक का 50% है। फिर 10 से ऊपर में हम लोग एडल्ट में आ जाता है। अगर कोई आपको फ़ोन करके ऐसे चाहते हैं कि एनजेपी से हमारा पिकअप एंड ड्रॉप चाहिए और इधर साइट सीइंग जो है वो भी हम करना चाहते हैं, उसका गाड़ी का हाँ जी, इंतजाम? हाँ जी, हाँ जी, ये गाड़ी आपको सिर्फ पिकअप करना चाहेंगे पिकअप भी हो जाएगा, और ड्रॉप करना है तो गाड़ी ड्रॉप भी हो जाएगा, और एनजेपी टू एनजेपी अगर करना चाहेंगे वो भी हो जाएगा पूरा प्लानिंग के हिसाब से। अभी रेट क्या चल रहा है, छोटा गाड़ी या बड़ा गाड़ी, रेट क्या चल रहा है? हाँ जी, ऐसा नॉर्मली आपका छोटा गाड़ी 3500, आपका बड़ा गाड़ी 4000 इस तरह का है। लेकिन इसमें आपका आइटनरी के ऊपर भी बनता है। अच्छा, और अगर आपका जैसे कि थोड़ा बहुत घूम के भी साइट सीन वगैरह करेंगे तो उसी हिसाब से वो आइटनरी के हिसाब से डिसाइड हो जाएगा। तो इस ये तरह रेट कोई सीजन में ज़्यादा, जैसे मई का महीना, समर का टाइम और पूजा का टाइम ज़्यादा हो जाता है, ऐसे कुछ? हाँ जी, कोई ऑफ सीजन हो गया तो बहुत ही लो गिर के भी काम करता है, सीजन हो गया बहुत ही हाई रेट भी जाता है,
लेकिन अगर हम लोग के साथ कांटेक्ट करेंगे तो एक नॉर्मल रेट रहता है। बेसिकली ऑफ सीजन में भी वही है, सीजन में भी वही है। हम लोग का ऊपर नीचे नहीं होता है, इस टाइप का हम लोग काम करते हैं। इधर अगर कोई इलेक्ट्रिसिटी चला जाए हाँ जी। तो जनरेटर ऐसा कुछ हाँ जी, जनरेटर भी है और यहाँ पर आपका ये इन्वर्टर भी रखा हुआ है। सोचो ऑनलाइन में पेमेंट करना चाहते हैं तो नेटवर्क कौन कौन सा मिलता है? यहाँ पर अभी एकदम ही जियो एयरटेल अच्छा है, लेकिन सबसे अच्छा जियो का है। हाँ तो जी। आपका बुकिंग का जो नंबर वो नंबर क्या है? वो नंबर है 6290208771। उसमें भी आप कांटेक्ट करके आप बुकिंग ले सकते हैं और गाड़ी भी ले सकते हैं, इसका बुकिंग भी ले सकते हैं। ये আমরা পেশকের এই যে প্যারাডাইজ হোমস্টে, সেই প্যারাডাইজ হোমস্টের সন্ধান পেয়েছিলাম। আমাদের সন্ধান দিয়েছিল ট্যুর কিংডম। ট্যুর কিংডম মানে ট্যুর কিংডমের শেখর বলছিল, দাদা এই হোমস্টেটা থাকো একবারে চা বাগানের মাঝখানে থাকবে, তোমাকে আলাদা করে আর চা বাগানে কোথাও যেতে হবে না। এই বাকি যারা আছে না ছবি তুলতে তুলতে চা বাগানে কোথায় চলে গেছে। আমি জিমি ভাইয়ের থেকে বাকি সমস্ত ডিটেলসগুলো নিচ্ছিলাম, বাকিরা সবাই কিন্তু অলরেডি চা বাগানের মধ্যে চলে গেছে। তো শেখরের সাথে যোগাযোগের নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হচ্ছে চা বাগান আর এই সেই সামনে সাদা বিল্ডিংটা, এটাই হচ্ছে প্যারাডাইস হোমস্টে। কালকে রাতটা আমরা এই চা বাগানের মধ্যে এই প্যারাডাইস হোমস্টেতেই কাটিয়েছিলাম। যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে দিই, এই যে হোমস্টেটা এটা কিন্তু কোনো লাক্সারি হোমস্টে নয়, কিন্তু এইরকম সুন্দর একটা পরিবেশে যদি একটা রাত বা দুটো রাত কাটাতে হয় তাহলে এটা কিন্তু থাকার জন্য আদর্শ একটা জায়গা, একদম চা বাগানের ভেতরে। এই যে হোমস্টের সামনেই পার্কিং আর তার পাশেই এখানে কিন্তু ছোট্ট একটা স্টল আছে, এখান থেকেই আমাদের রান্নাগুলো হচ্ছে। আর এখানে কিন্তু ট্র্যাডিশনাল পোশাক পরে তার সাথে চায়ের ঝুড়ি পিঠে নিয়ে আপনারা যদি ছবি তুলতে চান সেটাও তুলতে পারেন। বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম এই সমস্ত জায়গাগুলো কিন্তু চা বাগান ছিল, সেই চা বাগান আস্তে আস্তে কমছে, নতুন নতুন হোমস্টে সেটা হচ্ছে। এই রাস্তা দিয়ে উপরে উঠে গেলে এই সামনেই কুম্বাদারা ভিউ পয়েন্ট। এখানে একটা ছোট্ট পার্কের মতো হয়েছে, একটা দোলনা হয়েছে, সেলফি জোন হয়েছে, যত খুশি ছবি এখানে বসে আপনি তুলতে পারেন। উপরের পাহাড়, সেখান থেকে পাইপ দিয়ে এই যে জল, সেই জল এসে জমা হচ্ছে ছোট্ট একটা এই হার্ট শেপড পুকুরের ভেতরে। এখানে রয়েছে এরকম একটা সেলফি জোন, এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। কমল ছবি তুলে দিচ্ছে। नेक्स्ट टाइम कंचनजंगा के साथ एकदम जरूर मिलेंगे। ওকে বাই বাই। এদিকে আনমোল ভাই গাড়িতে উঠে পড়লো, জিমি ভাই সি অফ করে দিলাম আমরা।